সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে মূলত আমরা কিছুটা রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। রাজনীতির একটি দ্রুত গতিপথ পরিবর্তন হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে এবং সেই প্রস্তুতির ধারাবাহিকতার সবচেয়ে বড় দৃশ্যমান বাস্তবতা হচ্ছে যে প্রার্থী বাছাই করা। অর্থাৎ গ্রাম পর্যায়ে কিংবা মাঠ পর্যায়ে, মাঠ পর্যায়ে এখন পর্যন্ত রাজনীতির উত্তাপ কিংবা নির্বাচনের সেই উত্তাপটুকু খুব একটা আমরা লক্ষ্য না করলেও রাজনীতির ভেতর থেকে কিংবা দলের ভেতর থেকে প্রার্থী বাছাই প্রক্রিয়া কিংবা প্রার্থী চূড়ান্ত করার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলছে এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এই আলোচনাটি বেশ সামনে আসছে। অর্থাৎ এই আলোচনায় আসলে কারা মূলত হচ্ছে যে এখনকার সময়ে সবচেয়ে বড় বৃহত্তর রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এরপর যদি আমরা বলি যে সমসাময়িক রাজনৈতিক দল আছে গণ অধিকার পরিষদ, এনসিপি, জামায়াত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দলের উত্থান আমরা সাম্প্রতিক সময়ে গত এক বছরে আমরা দেখেছি। এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি কিংবা বিএনপি আসলে কি করছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিংবা কতটুকু প্রার্থী বাছাই করতে পেরেছে, সেই জায়গায় থেকে তারা কতটুকু সফল কিংবা কাদের নাম আলোচনা আসছে বিষয়টি কিন্তু খুব জোরে সোরে বেশ গণমাধ্যমে বেরোচ্ছে। যদিও বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। বিভিন্ন গণমাধ্যমে যেটি বেরিয়েছে এটি গণমাধ্যমের ভেতরের খবর কিংবা ধারণাপ্রসূত খবর এরকম বলা হচ্ছে। তবে গতকালকে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি জনাব তারেক রহমান সাহেব, যিনি বিবিসি বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে কিন্তু উনি প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং প্রার্থী বাছাইয়ের যে মানদণ্ড সেইগুলো কিন্তু ঠিক করার কথা বলেছেন এবং ঠিক সেগুলো কিন্তু আমরা ওনার
আমরাই ছিলাম। আশা করি এখন সাউন্ড পাওয়া যাচ্ছে। সবাই নিশ্চয়ই যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন নিশ্চয়ই জানাবেন। এবং আজকের রাজনীতি নিয়ে যে আলোচনাটি হচ্ছে আপনারা নিশ্চয়ই ভালো লাগবে, কিংবা রাজনীতির যে সম্ভাব্য নির্বাচনের যে সময়সূচি ঠিক করা হয়েছে, কিংবা নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, বিশেষ করে বিএনপির তরুণ প্রার্থীদের নিয়ে আজকে আলোচনার মূল বিষয়বস্তু। এর বাইরে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু প্রার্থীর তালিকা কিন্তু আসছে, এবং কোনোটাই আসলে সঠিক নয়। সম্ভাব্য তালিকার কথা যদি আমরা বলে থাকি, তো তরুণ প্রার্থী আসলে কারা হচ্ছেন এই নিয়ে আলোচনার এগিয়ে যেতে চাই। আমরা যে গণমাধ্যমে প্রকাশিত তালিকায় দেখেছি সেটি হচ্ছে যে ঢাকা 4 আসনে তানজির আহমেদ রবিনের নাম এসছে যে তিনি তরুণ প্রজন্মের প্রার্থী হচ্ছেন। ঢাকা 6 ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আপনারা জানেন যে সাবেক মন্ত্রী এবং ঢাকা 6 আসনের একাধিক নির্বাচিত এমপি এবং ঢাকা সিটি কর্পোরেশনের অবিভক্ত সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি ঢাকা 6 আসনের প্রার্থী হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে যদি আমরা কিছু তালিকা আমরা বলি, কিংবা যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ঢাকা 7 আসনে যুবদল নেতা ইসাক সরকারের নাম এসছে। ঢাকা 10 আসনে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। ঢাকা 10 আসন মূলত হচ্ছে ধানমন্ডি এই এলাকাটিকে ঘিরে ঢাকা 10। সোহেল রাজা বন্ধু দেখছি, ধন্যবাদ। সোহেল রাজা, আপনার মতো নিশ্চয়ই উপস্থাপনা করতে পারি না, আপনি একজন সম্পাদক মানুষ। তারপর থেকে পরেও আপনার কাছ থেকে আপনার কণ্ঠ, আপনার যে বাচন ভঙ্গি, আপনার যে আলাদা বৈশিষ্ট্য, সেটি সত্যিই আমাকে অনুপ্রেরণা দেয়। সেই জায়গার থেকে আমিও চেষ্টা করি, কিন্তু আপনার মতো নিশ্চয়ই হবে না। তবু আপনি দেখছেন, আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ সোহেল রেজা। ঢাকা 10-এর কথা বলছিলাম, নিতাই চন্দ্র দাস, ভালো আছি দাদা, তুমি কেমন আছো? অনেকদিন কথা হয় না, নিশ্চয়ই কথা হবে নিতাই। আমরা আশা করি কিছুদিনের মধ্যেই একসঙ্গে চা খাবো। ঢাকা 15 আসনে সাবেক যুবদল নেতা মামুন হাসানের নাম এসছে। ঢাকা 16-তে উত্তরের নেতা আমিনুল হক। ঢাকা 18-তে উত্তরের নেতা SM জাহাঙ্গীর এর নাম আসছে। ঢাকায় যে কটি সংসদীয় আসন রয়েছে সে কটির মধ্যে অন্তত পক্ষে 5-7টিতে নতুন মুখের কথা আসলে বলা হচ্ছে, কিংবা কোনো মাধ্যমে তাদের নাম আসছে। দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আগামী নির্বাচন নিয়ে আলোচনা করছে, এবং নির্বাচনে তরুণ প্রার্থী কারা হচ্ছেন এবং সম্ভাব্য তরুণ প্রার্থীদের তালিকা ধরে কোনো মাধ্যমে যে নাম প্রকাশ হয়েছে তাদের সেই নাম ধরেই কিন্তু আজকের এই আলোচনা। এর বাইরে আমরা যদি তাকাই, ঢাকায় 1 আসনেও কিন্তু নতুন প্রার্থীর কথা বলা হচ্ছে। মানিকগঞ্জ 1, নারায়ণগঞ্জ 2, নরসিংদী 3 আসনে কিন্তু নতুন প্রার্থী আসছে, এবং নরসিংদী 4-5-এও কিন্তু নতুন প্রার্থীর কথা গণমাধ্যমে খবর বেরিয়েছে। টাঙ্গাইল 1, 2, 5 ও 6, সেই সঙ্গে 7, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলের বেশ কোটি, অর্থাৎ বেশিরভাগ আসনেই কিন্তু নতুন প্রার্থীর কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। কিশোরগঞ্জ 4-এ বলা হচ্ছে নতুন প্রার্থীর কথা। সিলেট 2, 3, 4, 5 ও 6 আসন থেকে বিএনপির পক্ষ থেকে নতুন প্রার্থীর কথা আলোচনা আসছে। নতুন প্রার্থীরা নিশ্চয়ই নতুন উদ্যমে মাঠে কাজ করছেন, এবং তারা আরও প্রকাশ্য হবে, আস্তে আস্তে তাদের নাম চূড়ান্ত হয় কিনা সেই প্রত্যাশার দিকে আমরা থাকবো। হবিগঞ্জ 1 এবং 2 আসনেও নতুন প্রার্থীর কথা বলা হচ্ছে, আমরা যেটি দেখেছি। মৌলভীবাজার 2, সুনামগঞ্জ 1, 2 ও 4 আসনে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে নতুন প্রার্থী, অর্থাৎ নতুন মুখ আসছে। চট্টগ্রামের বেশিরভাগ আসনেই তো আমরা দেখছি 3, 5, 7, 10 এবং 16, এই সবকটি আসনে আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রার্থীর কথা বলা হচ্ছে। আশা করি নতুন প্রার্থীরা নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। যারা নতুন করে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আগামী নির্বাচন এবং বিএনপির পক্ষ থেকে যে তরুণ এবং নতুন মুখ আসছে, সেই নতুন মুখ আসলে কারা। আমরা ইতিমধ্যে কিছু নাম পেয়েছি, সেই নামের ধারাবাহিকতায় কিন্তু কিছু নাম আমরা
ইতিমধ্যে প্রকাশ করেছি কিংবা বলেছি যে গণমাধ্যমে প্রকাশিত তালিকা ধরে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এখনও কোনো কিছু চূড়ান্ত করা হয়নি, যা নামগুলো প্রকাশ করা হয়েছে সেটি ধারণা প্রসূত, কিংবা দল হয়তো তাদেরকে নিয়ে কোনো রকম চিন্তা করছে কিংবা তালিকার মধ্যে রেখেছে। যেহেতু বাছাই পর্ব চলছে, সেই জায়গা থেকে আলোচনায় থাকাটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক। তবে কোনো চূড়ান্ত তালিকা এখনও বিএনপির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, কারণ বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক মোর্চা গঠনের যে বিষয়টি, সেই 4 দলীয় জোট 21 দলীয় জোট, সেই জোটের বিষয়টি এখন আর সেই জায়গা থেকে খুব একটা গতিশীল নয়। বিশেষ করে সেই 4 দলীয় জোট থেকে যে 21 দল গঠন করা হয়েছিল, তাদের অনেকেই কিন্তু এখন আছে, আবার কেউ কেউ নেই, কিংবা একসঙ্গে যারা রাজনীতি করেছে কিংবা মাঠে আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে কীভাবে ঢেলে সাজানো হবে, শহীদদের কীভাবে দেওয়া হবে, কাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে জোট হচ্ছে, জামাতের সঙ্গে আসলে জোট হবে কিনা, সেই বিষয়টি বিচার বিশ্লেষণ কিংবা সামনের রাজনৈতিক বাস্তবতার রেখে কিংবা এই বিষয়গুলোকে পর্যবেক্ষণে রেখে কিন্তু বিএনপি খুব ধীরস্থিরভাবেই এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই কিন্তু আজকে আরেকটি রাজনৈতিক খবর ছড়িয়েছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব সাবির হোসেন চৌধুরীর সঙ্গে কিন্তু বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রস্তুতি, ভোটের প্রস্তুতি কিংবা আওয়ামী লীগের চিন্তা কিংবা কারা প্রার্থী হবেন এইসব বিষয় নিয়ে আলোচনা রয়েছে। যদিও আওয়ামী লীগের দলীয় কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও কিন্তু কূটনৈতিক তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করেছি। সব মিলে বলা চলে যে শুধুমাত্র সবচেয়ে বড় সময়ের রাজনৈতিক দল হিসেবে বিএনপি তাদের প্রার্থী বাছাই কিংবা সার্বিক রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারও অন্যান্য দলগুলো কিন্তু জামাতে ইসলাম থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ সহ ছোটো ছোটো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু যাচ্ছে, এবং সেই সঙ্গে বিএনপি কিংবা সমমনা রাজনৈতিক দলগুলো অর্থাৎ বিএনপির মিত্র রাজনৈতিক দলগুলো কিন্তু বিএনপির সঙ্গে অব্যাহতভাবে আসন বন্টন কিংবা আসন নিয়ে তাদের দর কষাকষি চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাবে যে যাদের নাম আসছে তাদের অনেকেই চূড়ান্ত তালিকায় আসলে খুব একটা নেই কিংবা কিছু আছে। আমরা সেদিনের প্রত্যাশায় রইলাম। আশা করছি যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের দিকেই তাকিয়ে আছে গোটা জাতি, এবং চলমান যে সংকটগুলো আমাদের দেশে রয়েছে কিংবা চলমান যে সংকটগুলো চলছে, সেই সংকটগুলো উত্তরণের কিন্তু একমাত্র পথ হিসেবে আগামী নির্বাচনকে বলছেন কিংবা নির্বাচনকেই দেখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সচেতন রাজনৈতিক মহল থেকে কিংবা সাধারণ নাগরিক হিসেবে অনেকেই কিন্তু একটি রাজনৈতিক সুস্থ রাজনৈতিক ধারায় ফেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথাই কিন্তু বলা হচ্ছে। অনেকেই আমাদের লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমরা যে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি নিশ্চয়ই সেই লাইভে যে আলোচনাটি রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন। রাজনীতির পর্ব 1 এবং আগামীতে আরেকটি পর্ব নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।